আচ্ছা সাকিব ভাই, আপনার নাকি কাজই হচ্ছে শুধু মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন লোভ দেখিয়ে বিভিন্নভাবে পায়তারি করে, মানে ভালোবাসার অজুহাত দেখিয়ে তাদেরকে কাছে টেনে তাদের দিয়ে টাকা ইনকাম করা, এটা আসলে কতটা সত্য? কে বললো আপনাকে এই কথা? এটা ওর মার ইন্টারভিউতে আপনি নিশ্চয়ই দেখেছেন, না হলে আমি দেখাই দেবো। আচ্ছা, কয়টা দেখছেন আমার তাহলে? আমরা তো দেখি নাই। ও, এই কতজনে কত, মানে ছাগলে কি না বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, মানে বিষয়টা ওরকমই হচ্ছে। কারণ আমি হচ্ছে অল টাইম সোশ্যাল মিডিয়াতে আছি। মাঝখানে একটা দেখছে যে ঝামেলা, এই 2টা বছর ধরে মানে আমার উপর দিয়ে একটা ঝামেলার একটার পর একটা যাচ্ছে। তার আগে কিন্তু কাজ করতেছিলাম। এই ঝামেলার মূল হোতা হচ্ছে এই শিখা আর হচ্ছে এই ইকরার আম্মু সাথী খান, এরা দুইজন আগে থেকেই বান্ধবী, ঠিক আছে? সো এই শিখার কাছ থেকে ছোটার জন্য ইকরার সাথে আমার রিলেশন হয়। ইকরাকে নিয়ে আমি একটা নতুন সংসার করার এবং সুন্দরভাবে বাঁচার চিন্তা ভাবনা করি। এই ইকরার মা আর শিখা মিলে, দুজন মিলে আমাকে জেলে দিয়ে দিল। জেলের থেকে ছাড়াই না আমার এই বড় ধরনের একটা ক্ষতি করলো। ক্ষতি করার পরে সে এখন হচ্ছে তার মেয়েকে আবার, আমি সুস্থ হইলাম কোনোরকম, সুস্থ হওয়ার পর তার মেয়েকে আবার পাঠাইলো আমার কাছে। পাঠানোর পর আবার নিয়ে গেল, মনে করছে যে এখন তো সাকিব আরও মানে ট্রেন্ডিংয়ে আছে, পুরো অসুস্থতা দিয়ে ট্রেন্ডিংয়ে আছে। এটা দেখে ওনার মেয়েকে পাঠাই দিছে যে এই মুহূর্তে যদি আমার মেয়েকে পাঠাই তাহলে আমার মেয়ে যে ওর ওয়াইফ এটা সবাই জেনে যাবে আর আমার মেয়েও ভাইরাল হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে তার মেয়েকে পাঠাইছে। পাঠাই আবার হচ্ছে সে আবার ওইভাবে আমাকে হুমকি ধুমকি দিতেছিল, জেল খাটাবে, এটা করবে সেটা করবে। পরে আমি মিশা ভাইকে বললাম, এই যে মিশা ভাই আমার পাশেই আছে, মিশা ভাইকে বললাম যে মিশা ভাই ওর আম্মুকে ফোন দেন, ওর আম্মুকে ফোন দিয়ে এনে দিয়ে দেন, যে ওর আম্মু যেহেতু এইসব বলতেছে। পরে সে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ কামরুল স্যার, হ্যাঁ কামরুল স্যার, হ্যাঁ কামরুল স্যার, ওনাকে ডেকে এনে তারপর ওনার সামনে, যেহেতু একজন আইন শৃঙ্খলা বাহিনী, তো তার সামনে হচ্ছে আমরা এটা মীমাংসা করি, ওর আম্মুর হাতে ওরা তুলে দিই। তারপর হচ্ছে সে যাওয়ার পর অনেক নাটক করলো, অনেক কিছু করলো তার মেয়েকে নিয়ে। তারা 3 মাস যে দেখি সোলো মিশন ভিডিও বানাইতেছে, আইটা মানে তারা হচ্ছে নায়িকা হয়ে গেছে, 3 জন নায়িকা। যাক, ভালো কথা। এখন একের পর এক আমার চ্যানেলটা হচ্ছে কারে যেন টাকা খাওয়াইছে, টাকা খাওয়ায় আমার চ্যানেলটা হচ্ছে খেয়ে ফেলার প্ল্যানিং করছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা খেয়ে ফেলতে পারে নাই কেউ, কয়েকদিনের জন্য সাসপেন্ড হয়ে আছে। এই জন্য আনপাবলিশড হয়ে রয়েছে, কেউ পাচ্ছে না আমার পেজটা। সো আমার উপর দিয়ে অনেক অনেক বড় বড় বিপদ যাচ্ছে। সো আমি যে বেঁচে আছি এটি অনেক অনেক কষ্টে বেঁচে আছি। আর এতদিন আমার কবরে থাকার কথা ছিল, কারণ এত অত্যাচার নিতে পারতেছি না। আর আমি যে গত 9 জুলাই কিন্তু মরে গেছিলাম, রক্ত দিয়ে ভরা ছিল বিছানায়। আমার ঘুম থেকে ওইটা দেখি রক্ত দিয়ে ভরা বিছানায়। আর এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। সুস্থতা দেখে ওর মা এই ভাইরাল আমার যে ফেমাসিটিটা এটা নিতে চাইছে, আমাকে সমাজে পচায়া। ভাই আমি এই জন্য, ভাই আমি বাংলাদেশে কোনো শান্তি পাচ্ছি না। আমি মনে হয় যে কোনো টাইমে আমি বিদেশ চলে যাব, কারণ যারাই ভালো কাজ করে বাংলাদেশে তারা টিকতে পারে না। আমার মনে হয় বিদেশ চলে গেলে ভালো হবে, কারণ আমার মতো ছেলে, আমার মতো প্রতিভাবান একটা ছেলে, যে নাটক সিনেমা যা কিছুই করুক না কেন মনোযোগ দিয়ে করি, কিন্তু আমি অনেকেই দেখে কিন্তু বলে যে তোমার ভিতর প্রতিভা আছে, তুমি কাজ করো, এগিয়ে যাও, সব কিছু বাদ দিয়ে দাও। এই জন্য ভাই সব কিছু বাদ দিয়ে দিছি। যদি তারপর টিকতে না পারি তাহলে কিন্তু আমি চলে যাব, যে কোনো মুহূর্তে বাইরে চলে যাব, যে কোনো একটা কান্ট্রিতে ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়ে যে স্বপ্ন দেখছেন, তাকে নিয়ে আমার আর কোনো স্বপ্ন নাই। স্বপ্ন ভাঙা চুরমার হয়ে গেছে। এটার পেছনে কারা, একমাত্র তার মারি না আপনার আশেপাশের কিছু এই যে টোকাই টিকটকার আছে, এই টোকাই টিকটকাররা এখন একটু মানুষের সিম্পিতি নিয়ে ইমোশনালি ভিডিও বানায়, এই টোকাই টিকটকাররা এখন ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার পর এখন ওরা আমাদের দিয়েই সব কিছু করে অ্যারেঞ্জিং করে মানে প্রচার হয়ে এখন হচ্ছে আমাদেরকেই হচ্ছে দেখাইতেছে, ডাস্টবিন দেখাইতেছে, বুঝছেন? আর কি বলবো, কিছুই বলার নাই। তাদেরকে বলার সময়ও আসবে আমার। এখন মানসিকভাবে অসুস্থ আমি, এই জন্য কাউরে কিছু বলতে পারতেছি না। আমার সাজানো গোছানো সংসারটা হচ্ছে কিছু কিছু টিকটকাররা নষ্ট করে দিছে। আমি দোয়া করি ওদের সংসারও যেন না টিকে কখনো। এটা হবে, তাদের সাথে যেদিন হবে সেদিন বুঝতে পারবে যে আসলে আমি সাকিবের সাথে যেটা করছি এটা ভুল করছি। সাকিব রাইট ছিল। আচ্ছা, বিডিএম না একটা কথা বললো যে আপনি কি তার বন্ধু না? আমি চিনি না, এটা কে ভাই? বিডিএম তার ইন্টারভিউতে এফডিসি তে বললো সবাই। ভাই এগুলা চেনার সময় আছে বলেন? এই টিকটকার তো এগুলা।
আর আমি যে কত বছর আগের অ্যাক্টর আপনি ভালো করে জানেন। 16 সাল থেকে চিনি। হুমায়ুন ভাই, আমরা যখন হচ্ছে নাটক সিনেমা করে যখন ইন্টারভিউ দেই তখন এইসব বাচ্চা কাচ্চা খুঁজেও পাওয়া যায় না। আপনিও কিন্তু এই লাইনে অনেক সিনিয়র। আর আপনাদের কাছে কিন্তু জুনিয়র অ্যাক্টরই ছিলাম আমি। সেই মানুষটা কিন্তু এখনো টিকে আছে, যে আস্তে ধীরে আগায়, একটা কথা মাথায় রাখবেন, সে অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে পারে। আর খরগোশ কিন্তু যায় কিন্তু থাইমা যায়, আর কচ্ছপ কিন্তু আস্তে আস্তে যাইতেই থাকে। আমি কচ্ছপ ভাই, এটুকুই বললাম, আর কিছু বলবো না। ট্রেন্ডিং আমি তৈরি করি ভাই, আমার কাজে ট্রেন্ডিং তৈরি হয়, আর মানুষ ট্রেন্ডিং খোঁজে। আমরা কিছুদিন আগে যে একটা অ্যাকশন ফাইটার যে কাজগুলো করলাম, ওইটা কি ট্রেন্ডিংয়ে যায় নাই? কয়েকদিন আগে যে পুরুষ নির্যাতন একটা গান করলাম, এটা কি ট্রেন্ডিংয়ে যায় না? আমি ট্রেন্ডিং তৈরি করি ভাই নিজে, এটাই। আর ভালো কিছু আসতেছে আমার, সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার উপর যদি যে কোনো মুহূর্তে অ্যাটাক আসে, তাহলে মনে করবেন শিখার লোকজন আর না হয় ইকরার আম্মু যে কোনোভাবে আমাকে করছে। আমি গুম খুন হইলে এটা আপনারা টার্গেট করবেন। সো আমার উপর দিয়ে কিন্তু অনেক ধরনের হুমকি দুমকি, তারপর হচ্ছে অনেক প্রেশার ক্রিয়েট হচ্ছে আমার উপরে। সো আমি যে কোনো মুহূর্তে হচ্ছে নিখোঁজ হয়ে যেতে পারি, গুম হয়ে যেতে পারি। আপনাদের কাছে এই বার্তাটা দিয়ে রাখলাম, যদি আমার কিছু হয়ে যায় এই দুইজন ব্যক্তিকে ধরবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।